দীর্ঘ নির্বাচনী লড়াই এবং অনেকে বলছে আপনি কার্যত কিংমেকার। এখানে শশী পাঁজাকে হারালেন, এইটা কোন মন্ত্রে কোন অঙ্কে হলো? বহু কাজ এখানে হয়নি। আমি ছোট থেকে দেখছি একইভাবে এলাকা যে জুতো সেলাই করতো সে আজও জুতো সেলাই করে যাচ্ছে। 2019 সালে আমার স্বামী চলে যান। কাউন্সিলর হয়ে আপনারা যদি ভাবছেন মানুষকে আমি সর্বদিক দিয়ে কষ্ট দেব, আমি আমার বিধানসভায় হতে দেব না। পৃথিবীতে কিছু ইম্পসিবল বলে কিছু নেই, চেষ্টা করলে সব কিছু হয়। একটু ধৈর্য রাখবেন, ঠাকুর পরীক্ষা নেন কিন্তু সাফল্য দিয়ে থাকে। আমি সেই দিনেই 4 তারিখেই 4টে বুলডোজার নিয়ে বিজয় জুলুস করেছিলাম। 5 তারিখে এই বিধানসভাতে প্রচুর অভিযোগ ছিল, আপনার হচ্ছে তোলাবাজি, দুর্নীতি। আর বিজেপি রাজ্যে চলবে না, যা করেছেন তার হিসেব দিতে হবে। ইতিমধ্যেই মন্ত্রিসভা গঠন হয়ে গেছে এবং মন্ত্রীরাও শপথ নিয়েছেন। রাজ্যে পরিবর্তনের সরকার কাজ করতেও শুরু করেছে। আর আমরা রয়েছি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী মাননীয়া পূর্ণিমা চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলবো। পূর্ণিমাদি, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই বলবো যে একদম স্ট্রেট প্রশ্ন, মন্ত্রী হবেন ভেবেছিলেন কোনো দিন? কোনো দিন না। রাধা মাধা আশীর্বাদে, জনগণের আশীর্বাদে আজকে আমি এই জায়গায়। আপনার এই যে দীর্ঘ নির্বাচনী লড়াই এবং অনেকে বলছে আপনি কার্যত কিংমেকার, তার কারণ আপনি যাকে হারিয়েছেন তিনি রাজ্যের নারী কল্যাণ দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন। ডাকাবুকো নেতা বলা হয়, যেরকম টালিগঞ্জে অরূপ বিশ্বাস হেরেছেন, এখানে শশী পাঁজাকে হারালেন। এইটা কোন মন্ত্রে কোন অঙ্কে হলো? দেখুন, আমি এই বিধানসভায় জন্ম নিয়েছি, শিক্ষা অর্জন করেছি, বিয়েও এই বিধানসভায় হয়েছে। আমি কাজ দীর্ঘ বছর ধরে করে এসেছি। দল আমার কাজ, আমার সংঘর্ষ দেখে আমার ওপরে বিশ্বাস করে এত বড় জায়গা থেকে লড়ার সুযোগ দিলেন। সাধারণ মানুষ আমায় গ্রহণ করলেন আর এই লড়াইটাকে যেইভাবে জয় করিয়েছেন, আমি সারাটা জীবন সাধারণ মানুষের কাছে আমি কৃতজ্ঞ থাকব। কোনো ব্যক্তি বড় হতে পারে, কোনো পরিবার বড় হতে পারে, কিন্তু আপনি সাধারণ মানুষ থেকে বড় হতে পারবেন না। সাধারণ মানুষকে যেভাবে আপনি দীর্ঘদিন ধরে ঠকিয়েছেন, বিদায় হওয়ার আপনার নিশ্চিত ছিল। যখন মমতা ব্যানার্জি বিসর্জন নিশ্চিত হয়ে গেছে, আপনারও তো নিশ্চিত ছিল। আপনি কাজ করেননি 15 বছর ধরে, আপনি নিজেকে হেভিওয়েট বলে আপনি সেই স্বপ্ন দেখে যাচ্ছেন মানুষ বাধ্য আছে আমায় ভোট দেওয়ার জন্য। বাধ্য। 3য়বার ভোট দিয়েছে, 4র্থবারও দেবে, বুঝিয়ে দিয়েছে সাধারণ মানুষ। এবারে একজন নারী হিসাবে এবারের মন্ত্রিসভাতে নারী প্রতিনিধিত্ব অনেক দেখলাম। শুধু আপনি নয়, আপনার মতো শিক্ষিত পরিশীলিত মানুষ যেমন রয়েছে, আবার গৃহ পরিচারিকা থেকে একেবারে রাজনীতির রাজপথে কলিতা মাঝি, সেও মন্ত্রী হলো। এই যে বিজেপির একটা কথাই রয়েছে, পার্টি উইথ দ্য ডিফারেন্স, এবং সেখানে যে বিভিন্ন স্তর বিন্যাসে মানুষের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে তুলে নিয়েছে মন্ত্রিত্ব করা। নারী হিসেবে আপনি কি চাইবেন? পশ্চিমবঙ্গে কোন কাজটা প্রথম হওয়া দরকার? দেখুন, নারী মুখ্যমন্ত্রীর রাজ্যে যেইভাবে নারীরা নিজের অধিকার, নিজের সম্মান, নিজের সব কিছু
কিছু থেকে বঞ্চিত ছিলেন, লাঞ্ছিত ছিলেন, সম্মান হারিয়ে বেঁচে থাকার জন্য বাধ্য ছিলেন। এই সরকার আমলে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে মহিলাদের সম্মানের স্বার্থে এই রাজ্যে বহু কাজ হতে চলেছে, বহু কাজ। আমি ওনার দেখানোর পথেই কাজ করব, নারী সম্মান স্বার্থে হোক বা যে কোনো সমাজের স্বার্থে হোক। এই বিধানসভা কেন্দ্রে আপনি তো এখানেই বেড়ে ওঠা, এখানেই আপনার শিক্ষা জীবন। এই বিধানসভা কেন্দ্রে এমন কিছু মনে হয় যেটা শ্যামপুকুরে হয়নি বা আপনি দেখেছেন যে এই কাজটা হলো না, সেই ছোটোবেলা থেকে দেখে আসছে? বহু কাজ, একটা দুটো যদি থাকে সেটা বলা যেতে পারে, বহু কাজ এখানে হয়নি। আমি ছোট থেকে দেখছি একইভাবে এলাকা যে জুতো সেলাই করতো সে আজও জুতো সেলাই করে যাচ্ছে, যে ঝালমুড়ি বিক্রি করতো, ছোটোবেলায় স্কুল যেতাম, সে আজও সেই কাকুটা ঝালমুড়ি বিক্রি করে যাচ্ছেন। যে চকলেটের দোকান খুলেছিল সে আজও হয়তো খুলে আছে, নাহলে বন্ধ হয়ে গেছে, বা যা দোকান সব ছিল ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে, ম্যাক্সিমাম। কেন? কারণটা কি? কোথায় গেল তারা? আমি তো নতুন না যে আমায় বোঝাতে লাগবে এটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। আমি তো জানি এই দোকানটা কে কোন কাকু বসতেন, ওই দোকানটায় কোন দাদা বসতেন, আমি সবই জানি। সেই মনের মধ্যে একটা আমি সংকল্প নিয়ে সমাজের সেবা স্বার্থে কাজ করার জন্য নেমেছিলাম সমাজে, কিন্তু তার জন্যে একটা দলের আপনাকে সহযোগিতা চাই। আর মোদিজির আমি ডাইহার্ট ফ্যান। আর ওনার কাজ দেখেই আমার স্বামী পুলিশে থাকা সত্ত্বেও আমি বিজেপি বিরোধী দল যাই বলুন, সেই দলের একজন বড় কার্যকর্তা হিসেবে আমি দীর্ঘ বছর ধরে কাজ করলাম সংকল্প নিয়ে কি এই সরকারকে এখান থেকে বিতাড়িত করতে হবে। 2019 সালে আমার স্বামী চলে যাওয়ার পর সেই পুলিশের চাকরি আমি পাচ্ছিলাম। আমি তো করিনি, কেন? সংকল্প নিয়েছি এই সরকারকে এখান থেকে বিদায় করব। তৎকালীন রাজ্য সরকার আপনাকে পুলিশের চাকরির অফার, মানে যেহেতু আপনার স্বামী কমিশনার, অনেকবার কল এসছে, অনেকবার। একটা ছেলে একটা মেয়ে, অনেক স্যাক্রিফাইস আমি অ্যাকসেপ্ট করলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ছেলে মেয়ে একটা বড় ক্লাসে পড়ছে, কিন্তু আমি চাকরি গ্রহণ করিনি। কেন? আমি সংকল্প নিয়েছি এই সরকার থেকে বাংলাকে মুক্ত করব। বাংলাকে মুক্ত করতে গেলে এই সরকারের চাকরি আপনি করতে পারবেন না। আমি সরকারের চাকরি নিইনি, 4-5 বার কল এসছে। আচ্ছা, যদি এইবারের এই যে পরিবর্তন, এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 100 দিনের টার্গেট বেঁধে দিয়েছেন, কলকাতায় যেটা সবচেয়ে বেশি দেখা যায়, আজকেও দেখলাম কলকাতা পুরসভার একজন মেয়র পরিষদ তিনি সুর গাইতে শুরু করেছেন, তারক সিং। তিনি বলছেন মেয়র কোনো বৈঠক করছেন না, সামনে বর্ষা, কলকাতায় জল জমবে, তখন আমাকে দোষারোপ করা হবে। এই শ্যামপুকুরেও তো বিভিন্ন পকেট পয়েন্টে জল জমে যায়, এই সমস্যাগুলোকে নিয়ে কি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন? দেখুন, আমি আজকেও বড় মিটিং করেছি, তার আগে বড় 4 মিটিং করেছি, কালকেও আবার বড় 2 বা যেগুলো আছে আমি যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে আমি বসছি, তাদের সমস্যা শুনছি, সমস্যাটাকে সমাধান করতে হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেন্দুদার একটাই উদ্দেশ্য, বাংলার জনগণের সেবার স্বার্থে প্রত্যেক বিধায়করা, প্রত্যেক দলের কর্মীরা এক পায়ে দাঁড়িয়ে আছেন, কেন 2 হাত তুলে আমাদের আশীর্বাদ করেছেন। আর 4 তারিখের পর তো যেইভাবে কাউন্সিলরগুলোকে দেখা যাচ্ছে না এলাকায়, তারা চুরি চাকারি, রাস্তা পথশ্রী, হেনাশ্রী, এই শ্রী ওই শ্রী নামে টাকা বরাদ্দ করে রেখে সেইটাতে কাজে লাগাননি। অনেক জায়গা থেকে আমি খবর পাচ্ছি, অনেক ওয়ার্ড থেকে খবর পাচ্ছি, তারা ভাবছে আমরা কাজ না করলে এলাকায় কাজ হবে না।
কাজ হবে, কাজ হতেই হবে। কাউন্সিলর হয়ে আপনারা যদি ভাবছেন মানুষকে আমি সর্বদিক দিয়ে কষ্ট দেব, আমি আমার বিধানসভায় হতে দেব না। প্রথম কার কাছ থেকে জানতে পারলেন যে আপনি মন্ত্রী হচ্ছেন? সিএমও থেকে ফোন এলো? হ্যাঁ, 100 বার মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন আসে, আপনাকে মন্ত্রিত্ব দেওয়ার জন্যে কালকে আপনাকে কালকে শপথ নেওয়ার আছে। আমি মানে এক্সপ্রেস করতে পারছি না আমি কতটা খুশি, আবেগপূর্ণ। সেই সংঘর্ষ, কষ্ট, অনেক কিছু মনে পড়ে গেল, চোখে জল বলতে পারবো না। সেই একজন সাধারণ ঘরের মেয়ে বউ দীর্ঘদিনের সংঘর্ষ কষ্ট সহ্য করে, এত স্যাক্রিফাইস করে মানুষের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আজকে এই জায়গায় আসতে পারে। পৃথিবীতে কিছু ইম্পসিবল বলে কিছু নেই, চেষ্টা করলে সব কিছু হয়। চেষ্টা কোনো দিন মানুষকে ছাড়তে নেই। আমি একজন সিঙ্গেল উমেন, আমার একটা জীবনের লক্ষ্য ছিল, স্বামীকে হারিয়ে দেওয়ার পর আমি যে সিচুয়েশনকে ফেস করেছিলাম 2 ছেলে মেয়েকে নিয়ে, আর একটা এত সুন্দর সংসার হঠাৎ নষ্ট হয়ে যায়। আর অনেক লোক যারা আপনার কাছের ছিল, যার চোখ তুলে মানে চোখ তোলার ক্ষমতা ছিল না, সেই আঙুল তলে যাওয়ার পর কী দিন আমি দেখিনি। অনেক কষ্টের দিন দেখেছি। তা আমি সেই দিনই আমি ডিসাইড করি কি আমি সেই সব মহিলাদের জন্যে একটা এক্সাম্পল হব যারা নিজেকে সমাজে একা মনে করছেন, একা নিজেকে সারভাইভ করছে নিজের সন্তানকে নিয়ে, বা অনেক জায়গায় তারা হেরে যাচ্ছেন, নিজেকে গিভ আপ করে দিচ্ছেন, সিচুয়েশানের আগে মাথা নত করে নিচ্ছেন না। একটু ধৈর্য রাখবেন, ঠাকুর পরীক্ষা নেন কিন্তু সাফল্য দিয়ে থাকে। কর্ম করবেন, ফল ঠাকুর ঠিক দেবে। আমি আপনাকে নিজে দেখেছি 6 নম্বর মুরলীদর্শন লেনের বাইরে, যখন আপনারা মহিলা মোর্চা করতেন, অবস্থানে বসতে গেলে পুলিশ আপনাদেরকে তুলে দিত। আপনি তখন মানে যদি খুব ভুল না বলি, আপনি এবং আপনার কয়েকজন মহিলা সতীর্থ আপনারা গিয়ে রাস্তায় বসে পড়তেন, আবার আপনাদেরকে টেনে হিজড়ে তুলে দেওয়া হতো। মানে আমি সেই লকেট চট্টোপাধ্যায়ের সময় থেকে বলছি, পরবর্তীকালে মহিলা মোর্চার দায়িত্ব আরও অনেকে নিয়েছেন। এই যে আপনি তখন যাচ্ছেন, ছেলে মেয়েকে রেখে সংগঠন করতে যাচ্ছেন, পরিবারের বাকি সদস্যরা তারা কখনো চোখ রাঙায়নি বা বলেনি যে রাজনীতি করে কি হবে, কি লাভ? অনেকবার ছেলে মেয়ে থেকে নিয়ে পরিবারের অনেক কি হবে, কেন করছো, এত কষ্ট দিচ্ছ, ঠিক আছে পার্টিটা যদিও করছো একটু মানে নিজেকে কষ্ট না দিয়ে করো। আমার যখন স্বামী ছিলেন কোনো দিন বারণ করেননি কি আমি পুলিশে আছি, তুমি কেন যাচ্ছ বা কেন করছো। বলেন ঠিক আছে, তুমি একটা সংকল্প বা একটা বিচারধারা থেকে যদি এফেক্টিভ হয়ে কোনো কাজ করতে যাও সমাজের স্বার্থে করো। তার জন্য ওনাকেও অনেকবার অনেক কিছু শুনতে হয়েছে ডিপার্টমেন্ট থেকে, কিন্তু উনি কোনো দিন বলেননি। আর ওনার আশীর্বাদেই আজকে আমি এই জায়গায়, যদি উনি আটকে দিতেন সেদিনে তো হয়তো আমি আজকে এই জায়গায় থাকতাম না। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলিভ করছেন? আপনার বিধানসভায় কি খবর একটু বলুন। খুবই ভালো, 11টা ওয়ার্ডেই হচ্ছে, জায়গা অন্নপূর্ণা ভাণ্ডার অনেকগুলো বিলি হয়ে গেছে। প্রথমে আমরা বস্তি মহিলাদেরকে আমরা টার্গেট করেছি, বস্তি মহিলাদেরকে আগে এই যোজনার লাভটা পৌঁছে দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সবাই পাবে, কিন্তু যারা বেশি নিডি আছে তাদেরকে আগে করিয়ে দেওয়া হচ্ছে, আর আস্তে আস্তে সবই হবে। 51 লক্ষ নাম যেইভাবে ফলস বেরিয়েছে, এইগুলোকে সংশোধন করতে একটু টাইম লাগছে। সেই টাকাটা সাধারণ মানুষের স্বার্থে, এই দেশের মহিলাদের অধিকার অন্য কেউ যেন না পায়, মহিলা সমাজ এই অন্নপূর্ণা ভাণ্ডারকে
সমর্থন সহযোগিতা করছেন, কিন্তু কিছু কিছু লোকেরা যেভাবে গুজব করছেন তাতে কোনো কিছু লাভ হবে না আমার যেটা মনে হয়। আর মহিলারা বুঝছেন মোদিজি একটু কিছু করতে গিয়ে সব কিছু বায়োডাটা বার করেন, হয়তো একবার বায়োডাটা বার করছেন, পরে আর বায়োডাটা লাগবে না। জনগণ সব বুঝছে, জনগণ নিজেরাই আমি গেলে, আমি আজকে গিয়েছিলাম, তারাই বলছে আমাদের কোনো অসুবিধা নেই, যারা বিল্ডিংয়ে থাকে তাদের অসুবিধা আছে, ওদের বন্ধ হয়ে যাবে তাদের অসুবিধা আছে, দিদি আমাদের কাগজপত্র দিতে কোনো অসুবিধে নেই। বলছি এই এই বিধানসভাতে প্রচুর অভিযোগ ছিল, আপনার হচ্ছে তোলাবাজি, দুর্নীতি, সেই সমস্ত নেতাদেরকে, তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতাদেরকে যদি দেখেন, কেন অনেকে আবার রাত 12টার পর, দুপুর 2টোর পর তারা বিজেপিতে আসছে। আমি আমার বিধানসভায় যখন জয় আমাদের হয়, শ্যামপুকুর বিধানসভার জয়টা আমি এটা মনে করছি সাধারণ মানুষের জয়, তাই জায়গায় জায়গায় এত আনন্দ উৎসাহ, নাচ গান থেকে নিয়ে সব কিছু হচ্ছে, বারে বার রোজই হচ্ছে এখানে। সাধারণ মানুষ বনাম চোর মমতার লড়াইতে সাধারণ মানুষ জিতেছেন এই রাজ্যে, আর এই বিধানসভায় অভয়া বিচার পেয়েছে, বিজেপি জয় হয়ে এই নারী বিকাশ মন্ত্রীকে হারিয়ে। আমি সেই দিনেই 4 তারিখেই 4টে বুলডোজার নিয়ে বিজয় জুলুস করেছিলাম, 5 তারিখে। এটা তাদেরকে বোঝানোর জন্য যথেষ্ট ছিল, যত অবৈধ পার্কিং মাফিয়া, তোলাবাজ, সিন্ডিকেট, গুন্ডারা যাচ্ছে, তারা হয়তো শুধরে যাও, আর নালে এলাকা ছেড়ে দাও। অনেকে শুধরে গেছেন, অনেকে হয়তো, যেটা আমি খবর পাচ্ছি, শুধরাচ্ছেন না, তাদেরকে এলাকা ছাড়তে হচ্ছে। তার পেছনে কিন্তু বিজেপির রিজন নয়, বলে দিচ্ছি, তাদের কর্ম রিজন। কর্মটা চেঞ্জ না করতেও পারলে আপনাদের থাকা অধিকার নেই সুস্থ সমাজে, আমি এটা মনে করি। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জ্বালিয়ে, গরিব মানুষকে ঠকিয়ে সেভাবে আপনারা গাড়ি বাড়ি করেছেন, আর বিজেপি রাজ্যে চলবে না। যা করেছেন তার হিসেব দিতে হবে, আমি তো ছাড়বো না, তারা বুঝে গেছে। আর ভালো তৃণমূল আসতে চাইলে দেখুন, মাননীয় রাজ্য সভাপতি যা বলেছেন, ওনার কথার বাইরে আমরা কিছু করব না। মাননীয় মুখ্যমন্ত্রী যা বলবেন, ওনার কথার বাইরে আমরা কিছু করব না, আমিও কিছু করব না। ভালো তৃণমূল যারা পেটের দায়, অভাবে, যারা চাইছিল না কোনোভাবে এই সপ্তে নিজেকে যুক্ত করা, তাদের জন্য যদি দল ভাবে তো পূর্ণিমা চক্রবর্তীকে, কিন্তু তার মানে এটা নয় কি গাল কাটা, হাত কাটা, গুন্ডা মাফিয়াদের জন্য দরজা খুলে গেল, না, একদমই না, একদমই না। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আমরা কথা বলছিলাম মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর সঙ্গে, যদিও তার দপ্তর কিছুদিনের মধ্যেই হয়তো আপনারা জানতে পারবেন। ইতিমধ্যেই প্রস্তুতি একেবারে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন এই নতুন রাজ্য সরকারের মন্ত্রীরা, এবং তাদের একটাই কথা, দুর্নীতিমুক্ত বাংলা, এবং যেখানে ইতিমধ্যেই যে আপ্ত স্লোগানকে সামনে রেখে বিজেপি সরকার চলছে, সেটা হচ্ছে ভরসা ইন, ভয় আউট। ক্যামেরায় জয়ন্তের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে
কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।